আজ 6ই ডিসেম্বর 2025 আপনাদের সঙ্গে আছি আমি অনুপ বিশ্বাস। বিশ্বের সবচেয়ে বড় সংবাদপত্র এবং নিউজ পোর্টাল থেকে বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করব, যা আজ সারাদিন শিরোনামে থাকবে। আজকের এই প্রতিবেদনে আপনারা দেখবেন, গাজায় আবু সাওয়াবের মৃত্যুর পর প্রতিরোধ বাহিনী সমস্ত এজেন্টদের আত্মসমর্পণের চরম পত্র দিয়েছে। বলা হয়েছে, তওবার দরজা খোলা আছে, চলে এসো। ওদিকে পারস্য উপসাগরে ইরান বিভিন্ন মডেলের ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে। ড্রোন দিয়ে শত্রুর নকল টার্গেট ধ্বংস করা হয়েছে। এদিকে লোহিত সাগরের ঘটনায় একটি বড় তদন্ত রিপোর্ট সামনে এসেছে। হুতিদের হামলা থেকে বাঁচতে গিয়ে আমেরিকার যে বড়সড় ক্ষতি হয়েছে, সেই বিস্তারিত রিপোর্টটি রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। ভিতরে দেখুন আসল ঘটনা কি, এবং ইসরায়েলে ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ এনে শিনবেত ও পুলিশের হাতে এক ব্যক্তি আটক হয়েছে। কয়েক মাসের গোপন তদন্তের পর এই তথ্য সামনে আনা হয়েছে। তাহলে আসুন আজকের এই প্রতিবেদন শুরু করা যাক। একটার পর একটা জবরদস্ত ধামাকাদার খবর আছে। আজ খবরগুলো একেবারে ঘন্টা বাজিয়ে দেবে। দেখুন, গাজায় ইসরায়েলের সবচেয়ে বড় এজেন্ট আবু সাওয়াবের মৃত্যুর পর ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী একটি বড় ঘোষণা করেছে। তারা সমস্ত এজেন্টদের আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে। এই খবরটি এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। প্রতিরোধ বাহিনী অর্থাৎ হামাস এবং অন্যান্য গোষ্ঠীর পক্ষ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, আমরা তওবার অর্থাৎ ফিরে আসার দরজা খুলছি। সোজা কথায় এটা একটা নির্দেশ যে অস্ত্র ফেলে দাও আর নিজেদের প্রাণ বাঁচাও। ইসরায়েল সমর্থিত মিলিশিয়াদের সঙ্গে যারা কাজ করছে, সেই সমস্ত এজেন্টদের আত্মসমর্পণের জন্য 10 দিন সময় দেওয়া হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে যে বা যারা ইসরায়েলের সাহায্যে পুষ্ট হওয়া মিলিশিয়াদের সঙ্গ দিয়েছে, তারা যেন নিজেদেরকে প্রতিরোধ বাহিনীর হাতে তুলে দেয়। এটাই নিজেদের লোকেদের কাছে ফিরে আসার, ভুল স্বীকার করার এবং এই ষড়যন্ত্রের খেলা থেকে বেরিয়ে আসার শেষ সুযোগ। দর্শক, এটা একটা অনেক বড় বিবৃতি এবং একই সাথে একটা চাপা হুমকিও। কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় না কোনো এজেন্ট ইসরায়েলি অস্ত্র আর ডলারের মোহ এত সহজে ছাড়তে পারবে। একটা সাধারণ বিবৃতি বা হুমকির পর কোনো এজেন্ট যে ইসরায়েলি অস্ত্র আর ডলারের লোভ ছেড়ে বেরিয়ে আসবে, তা মনে হয় না। আর এর মানে পরিষ্কার যে গাজায় বিভিন্ন গোষ্ঠী এবং প্রতিরোধ বাহিনীর মধ্যে আগামী দিনে আরও লড়াই হবে। আর এমনও হতে পারে যে কোনো এজেন্ট নিজেকে শক্তিশালী প্রমাণ করতে এবং ওই আবু সাওয়াবের জায়গা নিতে হামাসের বিরুদ্ধে একটি বড় মাপের হামলা চালাবে, যাতে সে নজরে আসতে পারে। আবু সাওয়াব, যাকে গাজার সাধারণ মানুষ সবচেয়ে বড় বিশ্বাসঘাতক বলে মনে করত, গতকাল তার মৃত্যুর খবর সামনে আসে। তাকে একটি হামলায় হত্যা করা হয়েছে। দর্শক, এবার আসি ইরানের খবরে। ইরান গতকাল বিভিন্ন ধরনের মিসাইল ছুড়ে পুরো আকাশটাকে একটা চাঁদ মাটিতে পরিণত করেছিল। ইরানের আইআরজিসির নৌবাহিনী পারস্য উপসাগরে একটি বড় সামরিক মহড়ার সময় বিভিন্ন ধরনের ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে। এই মহড়ায় কাদার 110, কাদার 380 এবং নাসার 33-এর মতো মিসাইল সিস্টেমগুলো দেশের ভিতরের বিভিন্ন এলাকা থেকে ছোড়া হয়। এই মিসাইলগুলো ওমান সাগরে থাকা নির্দিষ্ট টার্গেটগুলোকে একযোগে এবং অত্যন্ত নিখুঁতভাবে হিট করে। মিসাইল ছোড়ার পাশাপাশি ইরানের ড্রোন সিস্টেমগুলোও শত্রুপক্ষের নকল ঘাঁটির উপর অর্থাৎ ড্যামি টার্গেটের উপর হামলা চালানোর মহড়ায় অংশ নেয় এবং সমস্ত টার্গেটকে সফলভাবে ধ্বংস করে। এই মহড়ার সময় ইরানি জাহাজে মোতায়েন থাকা এয়ার ডিফেন্স সিস্টেমগুলো আকাশ থেকে আসা সেই সব টার্গেটকে শনাক্ত করে ধ্বংস করার অনুশীলনও করেছে, যেগুলো জাহাজ এবং উপকূলীয় স্থাপনার উপর হামলার একটি নকল পরিস্থিতি তৈরি করেছিল। অর্থাৎ ছোট ছোট ড্রোন এলে সেগুলোকে আকাশেই ধ্বংস করার অনুশীলনও হয়েছে। তাই বলা যেতে পারে একটা পুরোদম্ভর যুদ্ধের প্রস্তুতি চলছে। আইআরজিসির নৌবাহিনী জানিয়েছে যে এই মহড়ার উদ্দেশ্য হল যুদ্ধক্ষেত্রের ক্ষমতা পরীক্ষা করা, শত্রুপক্ষের ইলেকট্রনিক যুদ্ধের মোকাবিলা করা এবং একটি যুদ্ধকালীন পরিস্থিতিতে গোটা বাহিনীকে প্রস্তুত রাখা। এই মহড়াটি পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং তার আশপাশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দ্বীপগুলোতে চালানো হয়েছে। দর্শক, এবারের খবরটা একটু ধৈর্য ধরে শুনবেন, বেশ বিস্তারিত এবং খুব গুরুত্বপূর্ণ।
লোহিত সাগর থেকে একটি ধামাকাদার তথ্য সামনে এসেছে। আমেরিকার হ্যারি এস ট্রুম্যান ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের উপর হুতি যোদ্ধাদের হামলার পুরো খতিয়ান বাইরে চলে এসেছে। স্ট্রাইক গ্রুপ মানে হলো একটি বড় যুদ্ধ জাহাজের সাথে আরও অনেকগুলো ছোট 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 যুদ্ধ জাহাজ চলে, সেই গোটা গ্রুপের উপর এই রিপোর্টটি এসেছে। হুতি যোদ্ধাদের আঘাতটা ঠিক কেমন ছিল শুনুন। ইউএসএআই, দ্য জেরুজালেম পোস্ট এবং দ্য ইউরেশিয়ান টাইমসের মতো বড় বড় সংবাদপত্রগুলো গতকাল 5ই ডিসেম্বর একটি বড় খবর ছেপেছে, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই প্রায় একই কথা লিখেছে যে আমেরিকার নৌবাহিনী নিজেরাই স্বীকার করেছে যে গত 5 মাসে তাদের সাথে 4টি বড় দুর্ঘটনা ঘটেছে এবং এই সবগুলোই এড়ানো যেত, কিন্তু তা সত্ত্বেও ঘটেছে। ডিসেম্বর 2024 থেকে মে 2025-এর মধ্যে কি কি হয়েছিল তার একটি তালিকা দেখে অনেকেই অবাক হয়েছেন, তাদের হুঁশ উড়ে যাওয়ার জোগাড়। যদিও এই রিপোর্টটি 5ই ডিসেম্বর 2025-এ আমি পড়ছি, কিন্তু ঘটনা শুরু হয়েছিল 22শে ডিসেম্বর 2024-এ। সেদিন আমেরিকার নৌবাহিনী নিজেরাই নিজেদের একটি ফাইটার জেট ধ্বংস করে ফেলে। হুতিদের মিসাইল ও ড্রোন হামলার মাঝে ইউএসএস গেটিসবার্গ আতঙ্কিত হয়ে নিজেদেরই 2টি সুপার হর্নেট F-18 ফাইটার জেটকে শত্রু মনে করে বসে। আমেরিকান নৌবাহিনী 2টি SM-2 মিসাইল ছোড়ে, যার ফলে একটি ফাইটার জেট ধ্বংস হয়ে যায়। মানে ভাবুন, এখানে তারা নিজেরাই নিজেদের ফাইটার জেট ধ্বংস করে দিচ্ছে। পেন্টাগনের রিপোর্টে এই কথা বলা হয়েছে। এরপর দ্বিতীয় ঘটনাটি ঘটে 12ই ফেব্রুয়ারি 2025-এ। মিশরের পোর্ট সৈয়দ বন্দরে 2টি জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। এই খবরটিও আমরা আপনাদের দেখিয়েছিলাম, এখন শুধু মনে করিয়ে দিচ্ছি কারণ রিপোর্ট এসে গেছে। এখানে নিউক্লিয়ার ক্যারিয়ার হ্যারি এস ট্রুম্যান একটি বাণিজ্যিক ট্যাঙ্কারের সাথে ধাক্কা খায়। এত বড় একটা জাহাজ আর এত বড় একটা ধাক্কা। নৌবাহিনীর রিপোর্টে বলা হচ্ছে এই দুর্ঘটনাটি এড়ানো যেত। বলা হয় যে আমেরিকার শক্তি হিসাবে পরিচিত হ্যারি এস ট্রুম্যান জাহাজটিও হুতিদের হামলা থেকে বাঁচতে মিশরের দিকে পালিয়ে গিয়েছিল। যদিও আমেরিকা এটিকে একটি রুটিন মুভমেন্ট বলে দাবি করে, তাদের বক্তব্য ছিল আমাদের অন্য একটি ঘাঁটিতে যাওয়ার কথা ছিল, তাই আমরা জাহাজটিকে লোহিত সাগর থেকে মিশরের দিকে নিয়ে গিয়েছিলাম। তৃতীয় ঘটনাটি ঘটে 18ই এপ্রিল 2025-এ। হুতিদের একটি মিসাইল ধেয়ে আসতেই আমেরিকার ক্যারিয়ার জাহাজটি কেঁপে ওঠে এবং নৌবাহিনীর একটি ফাইটার জেট সমুদ্রে পিছলে পড়ে যায়। এই খবরটিও আমরা আপনাদের দেখিয়েছিলাম। একটি ব্যালিস্টিক মিসাইল থেকে বাঁচতে হ্যারি এস ট্রুম্যান হঠাৎ করে তার গতিপথ পরিবর্তন করে, যার ফলে এত জোরে ঝাঁকুনি লাগে যে হ্যাঙ্গারে দাঁড়িয়ে থাকা একটি F-18E ফাইটার জেট সোজা সমুদ্রে পিছলে গিয়ে চোখের নিমেষে অদৃশ্য হয়ে যায়। এর সাথে টো ট্র্যাক্টরও, যা জাহাজের উপর ফাইটার জেটগুলোকে টেনে নিয়ে যায়, সেটাও নোনা জলের তলায় হারিয়ে যায়। চতুর্থ ঘটনাটি ঘটে 6ই মে 2025-এ। ল্যান্ডিং করতে গিয়ে ব্যর্থ হওয়া একটি ফাইটার জেট সোজা সমুদ্রে চলে যায়। পেন্টাগনের রিপোর্টে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই দুর্ঘটনাটিও আটকানো যেত। এবার আমেরিকান নৌবাহিনীর সাফাই শুনুন। তারা বলছে প্রতিটি দুর্ঘটনার আলাদা আলাদা তদন্ত হয়েছে এবং সব কিছু ঠিকঠাকভাবেই করা হয়েছে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হয়েছে, কিন্তু এর পাশাপাশি তাদের এটাও স্বীকার করতে হয়েছে যে লোহিত সাগরে হুতিদের ক্রমাগত ড্রোন ও মিসাইল হামলার কারণে তারা এমন একটি চাপের মধ্যে ছিল যে পুরো স্ট্রাইক গ্রুপটি বারবার আতঙ্কিত হয়ে পড়ছিল। এখানে আবারও বলে রাখি, একটি স্ট্রাইক গ্রুপে ফাইটার জেট বহনকারী একটি ক্যারিয়ার জাহাজ থাকে, যেখানে ফাইটার জেট নামে এবং উড়ে যায়, আর বাকিগুলো ডেস্ট্রয়ার শিপ, যেগুলো যুদ্ধের জন্য তৈরি, যাতে কামান, এয়ার ডিফেন্স সিস্টেম এবং মিসাইল লাগানো থাকে। দেখুন, 24 ঘন্টা অপারেশন চালানোর চেষ্টায় আমেরিকা 3টি সুপার হর্নেট, একটি ট্যাঙ্কার এবং নিজেদের বিশ্বাসযোগ্যতা সব কিছুই লোহিত সাগরে হারিয়েছে। আর এই রিপোর্টে স্পষ্টভাবে লেখা হয়েছে প্রতিটি দুর্ঘটনাই আটকানো যেত, কিন্তু আটকানো সম্ভব হয়নি। এবার দর্শক, শেষ খবর। ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থায় একটি বড় ধাক্কা লেগেছে। আশকালন শহরের এক ব্যক্তি ইরানের হয়ে গুপ্তচর বৃত্তি করার সময় ধরা পড়েছে। পুলিশ এবং শিনবেতের যৌথ বিবৃতিতে জানানো হয়েছে যে 37 বছর বয়সী আমির মালকা নামের ওই ব্যক্তি বেশ কয়েক মাস ধরে ইরানের জন্য গুপ্তচর বৃত্তি করছিল এবং এর বিনিময়ে সে কয়েক হাজার ডলার পেয়েছে। আমির
মালাকাকে গত মাসেই গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু এই খবরটি এখন প্রকাশ্যে আনা হয়েছে। এই অভিযানটি জেরুজালেম ডিস্ট্রিক্টের ডিটেকটিভ টিম এবং শিনবেদ যৌথভাবে চালিয়েছে। কর্তৃপক্ষ এখনও জানায়নি যে সে ঠিক কী ধরনের গুপ্তচর বৃত্তি করত বা কী তথ্য সে ইরানে পাঠিয়েছে। আপাতত বিষয়টি জাতীয় নিরাপত্তার একটি গুরুতর বিষয় হিসাবে দেখা হচ্ছে এবং এর তদন্ত চলছে। দর্শক, আজকের প্রতিটা খবরের ভিতরেই একটা খুব পরিষ্কার ছবি দেখা গেল। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য দ্রুত বদলাচ্ছে। চোখের সামনে পুরো অঞ্চলের ভূরাজনৈতিক মানচিত্র নূতন করে আঁকা হচ্ছে, আর এর প্রতিটা রেখা নির্ধারণ করছে ভবিষ্যতের সংঘাত, ভবিষ্যতের শান্তি আর ভবিষ্যতের ক্ষমতার কেন্দ্রে কে কোথায় দাঁড়াবে। গাজা থেকে পারস্য উপসাগর, লোহিত সাগর থেকে তেল আবিব, প্রতিটা ঘটনাই দেখাচ্ছে কে দুর্বল হচ্ছে, কে শক্তি বাড়াচ্ছে, আর কে বিশ্বমঞ্চে নিজের অবস্থান ধরে রাখতে লড়াই করে যাচ্ছে। পেন্টাগনের এই রিপোর্ট প্রকাশ করাটা আমেরিকার দুর্বলতাকে ঢাকার চেষ্টা, নাকি অন্য কোনো গভীর পরিকল্পনার অংশ, সেটা তো সময়ই বলবে। কিন্তু একটা বিষয় স্পষ্ট, মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রে যে একটা শূন্যস্থান তৈরি হচ্ছে, সেই জায়গাটা দখল করার জন্য নতুন খেলোয়াড়রা অলরেডি মাঠে নেমে পড়েছে। গাজায় প্রতিরোধ বাহিনীর চরমপত্র, ইরানের মিসাইল পরীক্ষা, লোহিত সাগরে আমেরিকার পিছু হটা এবং ইসরায়েলের ভিতরে গুপ্তচর ধরা পড়া, এই সব কিছুই আসলে একই ছবির আলাদা 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 অংশ। একটা ডমিনো পড়লে যেমন পরেরগুলোও পড়তে শুরু করে, এটাও ঠিক তাই। এই ছোট ছোট ঘটনাগুলোই কিন্তু ভবিষ্যতের একটা বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আমার কাজ শুধু আপনাকে খবর দেওয়া নয়, খবরের পিছনের আসল যে চালচিত্র, চলচ্চিত্র, সেগুলো আপনাদের সামনে তুলে ধরা, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। আপনারা কি মনে করেন, এই ঘটনাগুলো কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, নাকি এটা একটা নতুন বিশ্ব ব্যবস্থার সূচনা? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপাতত এই প্রতিবেদন এটুকুই। আমি